শুভেচ্ছা সবাইকে। আজ আমরা আলোচনা করব শিল্পকলার নানা দিক নিয়ে। মানুষ সবসময় আনন্দ ও সৌন্দর্য খুঁজে বেড়ায়। সেই আনন্দ প্রকাশ করতে জন্মেছে বিভিন্ন শিল্পকলা, চিত্রকলা, ভাস্কর্য, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, স্থাপত্য ইত্যাদি। শিল্পকলার মাধ্যমে আমরা কেবল প্রয়োজন মেটাই না, বরং মনকে আনন্দ দিই, আমাদের অনুভূতি বিকশিত করি এবং সংস্কৃতি ও ঐতিহ্য বুঝি। শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ দিক হল ললিতকলা, যা মানুষকে মননশীল ও আনন্দিত করে, আর কারুকলা, যা দৈনন্দিন প্রয়োজন মেটাতে সাহায্য করে। এই দুটি মিলিয়ে তৈরি হয় সম্পূর্ণ শিল্পকলা, যা আমাদের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে। সুতরাং শিল্পকলার মাধ্যমে আমরা কেবল সুন্দর দেখি না, শিখি অনুভব করা, তৈরি করা এবং আনন্দ ভাগ করা। বইয়ের ৪৩ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। শিল্পকলার নানা দিক। মুস্তাফা মনোয়ার। আনন্দধারা বহিছে ভুবনে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই কথাগুলিতে শিল্পকলার মূল সত্যটি প্রকাশ পেয়েছে। সব মানুষই জীবনের এই আনন্দকে পাওয়ার জন্যে কত রকম চেষ্টা করে যাচ্ছে। আনন্দ প্রকাশ জীবনী শক্তির, প্রবলতারই প্রকাশ। আনন্দকে আমরা বুঝি রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ ইত্যাদির সাহায্যে, ইন্দ্রিয় সকলের সাহায্যে। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে। তাই সৃষ্টি হল চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, কবি, সাহিত্যিক। পুরাকালের গুহামানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে, সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। তাই সৃষ্টি হয়েছে নানান আঙ্গিকের শিল্পকলা, যেমন চিত্রকলা, ভাস্কর্য, নৃত্যকলা, সঙ্গীতকলা, অভিনয় কলা, চলচ্চিত্র, স্থাপত্য ইত্যাদি কলাভঙ্গি। প্রতিটি ক্ষেত্রেই মানুষ তার নিত্য নতুন অবদান রেখে চলেছে শিল্পকলার বিস্তীর্ণ অঙ্গনে। শিল্পকলার একটি অস্পষ্ট অর্থ আমরা বুঝতে পারি, কিন্তু শিল্পকলার সঠিক অর্থ কী আর শিল্পকলার গুণাগুণ কী, এই প্রশ্ন যদি কেউ করে, তাহলে উত্তর দেয়া কঠিন হয়ে পড়ে। যেমন গান শুনে ভালো লাগে, ছবি দেখে ভালো লাগে, কিন্তু ভালো লাগে কেন? এই প্রশ্ন নিয়ে মানুষের মন চিন্তা ভাবনা করতে লাগল। দেখা গেল সকল শিল্পকলায় রূপ আছে, ছন্দ আছে, সুর আছে, রং আছে, বিশেষ গড়ন আছে, সবকিছুকে সাজাবার একটি সুবিন্যস্ত নিয়ম আছে। এই নিয়মটি লুকিয়ে থাকে, নিজেকে প্রকাশ করে না, সুন্দরের মধ্যে মিলেমিশে একটা বন্ধন সৃষ্টি করে। নিয়মটি না জানলেও সুন্দরকে চেনা যায়। একটি উপমা দেয়া যাক। পৃথিবীর সব ফুলই একই নিয়ম মেনে ফুল নাম পেয়েছে। আমরা দেখে বলি সুন্দর। এর নিয়মটি হল, একই বিন্দু থেকে সকল পাপড়ি বিন্দুর চারিদিকে ছড়িয়ে থাকবে। কিন্তু এক নিয়ম মেনেই কত রকম ফুল। নিয়ম মেনেও ফুল স্বাধীনভাবে ফুটে ওঠে। তোমাদের এখন সুন্দরের নিয়ম জানতে হবে না। সুন্দর লাগলেই সুন্দর বলবে। সুন্দর দেখতে দেখতেই একদিন সুন্দরের বিশেষ বিশেষ নিয়মগুলি জানতে পারবে। শুধু এইটুকু জেনে রাখো, সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্ব মানে সুন্দরকে বিশ্লেষণ করা, সুন্দরকে আরও গভীরভাবে উপলব্ধি করা। সব সুন্দরের সৃষ্টির মধ্যেই একটা রূপ আছে, তার নাম স্বাধীনতা। অপর নাম যা খুশি তাই করা। যে কাজ সকলকে আনন্দ দেয়, খুশি করে, তাই সুন্দর। স্বার্থপর বা অসঙ্গত আমির খুশি নয়, অনেক মনে খুশির বিস্তার করা আমি। অন্ধকার ঘর আলোকিত করবার জন্যে নিয়ম মেনে প্রদীপ জ্বালাতে হয়। ঘরে অসঙ্গত আগুন লাগিয়ে ঘর আলোকিত করা নয়। আমাদের প্রাত্যহিক জীবনে কত রকম জিনিস প্রয়োজন হয়, ঘটি, বাটি থেকে বিছানাপত্র। শুধু প্রয়োজন মিটলেই মানুষ খুশি হয় না, মানুষের মন বলে
প্রয়োজন মিটলেই হবে না, তাকে সুন্দর হতে হবে। যেমন নকশি কাঁথা। রাত্রে বিছানায় গায়ে দিয়ে শোয়ার জন্য একটি সামগ্রী, সেটা তো সুন্দর অসুন্দর হওয়ার প্রয়োজন নেই। কিন্তু এই প্রয়োজনের জিনিসকে সুই আর রঙিন সুতা দিয়ে অপূর্ব নকশা করে সাজিয়েছে গায়ের বধূরা। নকশি কাঁথা দেখলেই সুন্দর লাগে, জিনিসটির প্রয়োজনের কথা মনেই পড়ে না। এই কারণেই সকল জ্ঞানী মানুষ বলেন, সব সুন্দরী সরাসরি প্রয়োজনের বাইরে। প্রয়োজনের কাজ মিটল তো শরীরকে তৃপ্ত করল, আর প্রয়োজনের বাইরে যে সুন্দর তা মনকে তৃপ্ত করল। অর্থাৎ প্রয়োজন আর অপ্রয়োজন মিলিয়েই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয়। এবার বিভিন্ন শিল্পকলা নিয়ে সংক্ষিপ্ত করে কিছু বলা যাক। ছবি আঁকা। বিশ্বের সকল দেশেই শিশুরা ছবি আঁকে। বাংলাদেশের ছোটরাও খুব সুন্দর ছবি আঁকতে পারে। ছবি আঁকা মানে দেখা শেখা। ছোটরা প্রকৃতিকে দেখে, মা বাবা, ভাই বোন মিলিয়ে একটা সমাজকে দেখে। প্রতিদিনের দেখা বিষয়বস্তু, রং, গড়ন, আকৃতি শিশুমনের কল্পনার সঙ্গে মিলেমিশে যায়। নানা রকম গল্প শুনে, দেশের কথা শুনে, কবিতা ছড়া শুনেও শিশু মনে ছবি তৈরি হতে থাকে। এই সকল দেখা অদেখা বস্তু নিয়ে শিশুরা ছবি আঁকে কল্পনা বাস্তব মিলিয়ে। নিজেদের মনের কথা প্রকাশ করতে শেখে। সকল শিল্পকলার মধ্যে কতকগুলি মূল বস্তু থাকে, যেমন বিন্দু, রেখা, রং, আকার, গতি বা ছন্দ, আলোছায়া, গাঢ় হালকার সম্পর্ক ইত্যাদি। এই সকলের মিলনেই হয় ছবি বা ভাস্কর্য। আর আছে মাধ্যম, অর্থাৎ কোন মাধ্যমে শিল্প সৃষ্টি হয়েছে। চিত্রকলার মাধ্যম হল কালি কলম, জল রং, প্যাস্টেল রং, তেল মিশ্রিত রং ইত্যাদি। ছোটদের জন্য প্যাস্টেল ও জল রং ব্যবহার করা সহজ হয়। বাংলাদেশে পুরাকালে জল রং দিয়েই ছবি আঁকত শিল্পীরা। পুরাতন পুঁথিতে তালপাতায় আঁকা ছবির বহু নিদর্শন আছে। বর্তমানেও জল রং অত্যন্ত প্রিয়, তবে এখন আর কেউ তালপাতায় আঁকে না, কাগজে আঁকে। ভাস্কর্য। নরম মাটি দিয়ে কোনো কিছুর রূপ দেয়া বা শক্ত পাথর কেটে কোনো গড়ন বানানো। বিশেষ এক ধরনের ছাঁচ বানিয়ে গলিত মেটাল ঢেলে গড়ন বানানো। এই ধরনের কাজকে বলে ভাস্কর্য। আমাদের দেশে পোড়ামাটির ভাস্কর্য খুব প্রসিদ্ধ ছিল। আমাদের সংস্কৃতি বা কালচার গড়ে উঠেছে নানান শিল্পকলার কারুকাজ দিয়ে। সকল শিল্পীর একটি দায়িত্ব আছে দেশের ঐতিহ্যকে শ্রদ্ধা করা। বাংলায় একটি কথা আছে, কালি কলম মন। লেখে তিনজন। কালি মানে দেশের ঐতিহ্যে হাজার বছর প্রবাহিত কালি, কলম হল শিল্প সৃষ্টির বর্তমান সরঞ্জাম, আর মন হল বর্তমান যুগের সঙ্গে ঐতিহ্যের মিল করে নিজেকে প্রকাশ করার মন। একটি দেশকে জানা যায়, দেশের মানুষকে জানা যায় তার শিল্পকলা চর্চার ধারা দেখে। শিল্পকলা চর্চা সকলের জন্য অপরিহার্য। শব্দার্থ ও টিকা। ভুবন, পৃথিবী, জগৎ, ভূমণ্ডল। শিল্পকলা, সাহিত্য, চিত্রকলা, ভাস্কর্য, নাচ, গান প্রভৃতি এর অন্তর্ভুক্ত। রস। সাহিত্য পাঠ করে বা ছবি দেখে মনে যে অনুভূতি জাগে। পুরাকাল, প্রাচীনকাল, অনেক আগেকার সময়ে। গুহা মানুষ, প্রাচীনকালে গুহায় বসবাসকারী মানুষ। ভাস্কর্য, পাথর, ধাতু, কাঠ প্রভৃতি দিয়ে বানানো শিল্পকর্ম। স্থাপত্য, গৃহ বা ভবন নির্মাণের কাজ, নির্মাণ শিল্প। প্রাত্যহিক, প্রতিদিনের। নকশি কাঁথা, সুই সুতা দিয়ে নকশা করে বানানো কাঁথা। গড়ন, আকার, আকৃতি, রূপ। নন্দন তত্ত্ব, সুন্দরকে বিশ্লেষণ ও গভীরভাবে উপলব্ধি করার জ্ঞান। পাঠের উদ্দেশ্য, রচনাটি পাঠ করে শিক্ষার্থীদের মনে সৌন্দর্যবোধ সৃষ্টি হবে। চিত্রকলা, ভাস্কর্য প্রভৃতি সম্পর্কে তারা আগ্রহী হবে। তারা নতুন কিছু সৃষ্টির ব্যাপারে অনুপ্রাণিত হবে। পাঠ পরিচিতি। এই রচনাটিতে লেখক সুন্দরের ধারণা ব্যক্ত করেছেন।
চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, সঙ্গীত, নৃত্য, কবিতা সবকিছুর মধ্য দিয়েই সুন্দরকে প্রকাশ করা হয়। প্রকৃতি জগতে সুন্দরের প্রকাশ ঘটে নানাভাবে। তা দেখে মানুষ নতুন করে সুন্দরকে সৃষ্টি করে। বিভিন্ন মাধ্যমে চলে সৃষ্টির এই প্রক্রিয়া। কখনো রেখার সাহায্যে, কখনো রঙের সাহায্যে, কখনো মাটি বা পাথরের সাহায্যে সুন্দরকে সৃষ্টি করা হয়। সুন্দর বোধ মানুষের মনকে তৃপ্ত করে। মানুষকে তা পরিশীলিত করে। সুন্দরের সৃষ্টিতে সকলেরই চেষ্টা করা উচিত। লেখক পরিচিতি: মুস্তাফা মনোয়ার একজন চিত্রশিল্পী। তার জন্ম 1935 খ্রিস্টাব্দে ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে। কবি গোলাম মোস্তফা তার পিতা। তিনি কলকাতা আর্ট কলেজের কৃতী ছাত্র। ঢাকায় চারুকলা কলেজে তিনি অধ্যাপনা করেছেন। পরবর্তীকালে বাংলাদেশ টেলিভিশন ও শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশে পাপেট থিয়েটার ও অ্যানিমেশন শিল্পকলায় আধুনিকতা প্রচলনে তিনি অগ্রদূতের ভূমিকা পালন করেছেন। এছাড়া বাংলাদেশ টেলিভিশনে মনের কথা নামে শিশুদের উপযোগী শিল্পকলা বিষয়ক একটি জনপ্রিয় অনুষ্ঠান দীর্ঘকাল পরিচালনা করেছেন। 1972 সাল থেকে প্রচারিত শিশু প্রতিভা বিকাশের লক্ষ্যে বহুল জনপ্রিয় নতুন কুড়ি অনুষ্ঠানের রূপকার তিনি। টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজনায় তিনি মৌলিকতার স্বাক্ষর রেখেছেন। দ্বিতীয় ও ষষ্ঠ সাফ গেমসের তিনি মাস্কট নির্মাতা। মুস্তাফা মনোয়ার 21 পদকসহ বহু পদক ও পুরস্কার লাভ করেছেন। সংক্ষিপ্ত সারাংশ, সহজ ভাষায়। মুস্তাফা মনোয়ার এই প্রবন্ধে বলেছেন, শিল্পকলার মূল উৎস হল আনন্দ ও সুন্দর বোধ। মানুষ ইন্দ্রিয়ের মাধ্যমে আনন্দ অনুভব করে এবং সেই আনন্দ প্রকাশ করতেই শিল্পের জন্ম। চিত্রকলা, ভাস্কর্য, সঙ্গীত, নৃত্য, সাহিত্য সব শিল্পেই রূপ, ছন্দ, সুর ও নিয়ম আছে। শিল্প শুধু প্রয়োজন মেটায় না, মনকে তৃপ্ত করে। প্রয়োজনের বাইরে যে সৃষ্টি মানুষকে আনন্দ দেয়, সেটাই সুন্দর। সুন্দরকে বিশ্লেষণ ও উপলব্ধির জ্ঞানকে বলা হয় নন্দন তত্ত্ব। শিল্পচর্চা মানুষের মনকে পরিশীলিত করে এবং জাতির সংস্কৃতি প্রকাশ করে। কর্ম অনুশীলন: ক. সুনির্দিষ্ট বিষয় অবলম্বনে ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করো। ছবি আঁকার প্রতিযোগিতা পরিকল্পনা: ১. প্রতিযোগিতার বিষয়: আমার চারপাশের সুন্দর। শিশুরা নিজের চারপাশের প্রকৃতি, পরিবার, বন্ধু-বান্ধব বা দৈনন্দিন জীবনের আনন্দদায়ক মুহূর্ত আঁকবে। লক্ষ্য: শিল্পকলার মাধ্যমে আনন্দ প্রকাশ। ২. বয়সভিত্তিক বিভাগ: 6 হতে 10 বছর ছোট শিশু, 11 হতে 14 বছর বড় শিশু, 15 হতে 18 বছর কিশোর কিশোরী। ৩. মাধ্যম: জল রং, প্যাস্টেল বা রঙিন কলম, কাগজ, A3 বা A4 আকার। ৪. সময়সীমা: 2 হতে 3 ঘন্টা, স্কুল কলেজ ক্লাসরুমে। ৫. মূল্যায়ন মানদণ্ড: সৃজনশীলতা, নতুন ভাবনা, কল্পনা ও রূপ, সুন্দরবোধ, রং, ছন্দ, গঠন এবং সামঞ্জস্য। বিষয়াবলী: প্রদত্ত থিমের সঙ্গে সামঞ্জস্য। প্রদর্শন: পরিষ্কার এবং মনোরম উপস্থাপন। ৬. পুরস্কার: প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান। প্রশংসাপত্র ও ছোট উপহার, রং, ব্রাশ, নকশি কাগজ। ৭. আয়োজন প্রক্রিয়া: প্রতিযোগীদের নাম নিবন্ধন, বসানো এবং প্রতিযোগিতার নিয়ম ব্যাখ্যা। সময় শুরু এবং পর্যবেক্ষণ। কাজ জমা নেওয়া। বিচারকরা মূল্যায়ন। পুরস্কার বিতরণ ও সমাপ্তি। খ শ্রেণীর সকল শিক্ষার্থীর অংশগ্রহণে স্পষ্ট ও সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতার আয়োজন করো। হস্তাক্ষর প্রতিযোগিতা পরিকল্পনা: ১. প্রতিযোগিতার বিষয়: আমার প্রিয় ছন্দ ও কথা।
শিক্ষার্থীরা একটি ছোট ছড়া, প্রবাদ বা প্রিয় উক্তি লিখবে। লক্ষ্য: স্পষ্ট ও সুন্দর হস্তাক্ষর অনুশীলন ও আত্মপ্রকাশ। 2. বয়সভিত্তিক বিভাগ: প্রাথমিক 6 হতে 10 বছর, মাধ্যমিক 11 হতে 14 বছর, উচ্চ মাধ্যমিক 15 হতে 18 বছর। 3. প্রয়োজনীয় সামগ্রী: নোট বই, লক্ষণীয় কাগজ, A4 আকার, কলম, পেন্সিল, কালো বা নীল, রুলার, সঠিক লাইনের জন্য। 4. সময়সীমা: 30 হতে 45 মিনিট, শিক্ষার্থীর বয়স অনুযায়ী। 5. মূল্যায়ন মানদণ্ড: স্পষ্টতা, অক্ষরগুলো পড়তে সহজ কিনা, সাজানো, সুন্দর হস্তাক্ষর, আকার, সমন্বয় ও সুষম বিন্যাস, সামঞ্জস্য, লাইন, ফাঁকা স্থান এবং লিখনের ধারাবাহিকতা, ক্লিনলি উপস্থাপন, দাগ বা অসঙ্গতি কম থাকা। 6. পুরস্কার: শ্রেষ্ঠ হস্তাক্ষর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রশংসাপত্র বা ছোট উপহার, কলম, হাইলাইটার, নোট বই। 7. আয়োজন প্রক্রিয়া: প্রতিযোগীদের নাম নিবন্ধন, নিয়ম ব্যাখ্যা, লাইন, অক্ষর, সময়, সময় শুরু ও পর্যবেক্ষণ, কাজ জমা নেওয়া, বিচারকরা মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপ্তি। নমুনা প্রশ্ন: বহুনির্বাচনী প্রশ্ন। 1. মুস্তাফা মনোয়ার হলেন একজন ক. চিত্রশিল্পী। 2. কোনটির মধ্য দিয়ে একটি দেশ এবং দেশের মানুষকে জানা যায়? ক. শিল্পকলা চর্চা। 3. সব সুন্দরী সরাসরি প্রয়োজনের বাইরে বলতে বোঝানো হয়েছে। ই. অপ্রয়োজনীয় অংশই কেবল মানব মনকে তৃপ্ত করে। ই. প্রয়োজন আর অপ্রয়োজন মিলে সৌন্দর্যের প্রকাশ ঘটে। নিচের কোনটি ঠিক? গ. ই ও ই। নিচের উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তকিব হাসান কম্পিউটার সায়েন্সে অনার্স পড়ছেন। সারাক্ষণ তার রুমের দরজা জানালা বন্ধ করে কম্পিউটার নিয়ে তিনি বসে থাকেন। ছোট বোন মোহনা পূর্ণিমার রাতে ছাদে গিয়ে চাঁদ দেখতে বললে সে বলে ছাদে গিয়ে চাঁদ দেখার কি আছে? জানালা দিয়েই তো চাঁদ দেখা যায়। সে সব সময় মুখটা কেমন গম্ভীর করে বসে থাকে। সবার সাথে মেশেও না। 4. শিল্পকলার বিচারে তকিব হাসানের মনে কিসের অভাব আছে? গ. আনন্দ ও অনুভূতি। 5. শিল্পকলার নানা দিক প্রবন্ধের আলোকে তকিব হাসানের উক্ত অভাববোধ থাকার কারণ। ক. শিল্পচর্চার অভাব। সৃজনশীল প্রশ্ন। 1. মেহেরুন্নেসা এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হয়েছেন। নবীনবরণ অনুষ্ঠানে নাট্যাভিনয় দেখে তিনি বান্ধবীদের সাথে ক্যাম্পাস ঘুরতে ঘুরতে এলেন কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। সেখানে দেখেন এক হাতে বন্দুক ধরে এক পায়ের ওপর দাঁড়িয়ে আছে বিশালাকা এক ভাস্কর্য। নাম সংসপ্তক। নিশ্চিত মৃত্যু জেনেও যে যুদ্ধ চালিয়ে যায় তাকেই বলে সংসপ্তক। ৭১ এর মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা স্মরণ করে এই ভাস্কর্যটি বানানো হয়েছে। মনটা ভরে গেল মেহেরুন্নেসার। ক. মুস্তাফা মনোয়ার কোথায় জন্মগ্রহণ করেন? মুস্তাফা মনোয়ার জন্মগ্রহণ করেন ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে। খ. প্রয়োজন আর অপ্রয়োজন মিলেই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ, কথাটি বুঝিয়ে লেখো। এই উক্তির অর্থ হল, মানুষের জীবন শুধু প্রয়োজনীয় জিনিস দিয়ে পূর্ণ হয় না। শারীরিক প্রয়োজন মেটালে শরীর তৃপ্ত হয়, কিন্তু মনকে আনন্দ দিতে প্রয়োজন হয় সুন্দর ও সৃজনশীল কিছু। যেমন, খাবার খেলে ক্ষুধা মেটে, কিন্তু নকশিকাঁথা বা ছবি দেখে মন আনন্দ পায়। তাই প্রয়োজনের জিনিস এবং প্রয়োজনের বাইরে যে সুন্দর সৃষ্টি করা হয়, দুটো মিলেই মানুষের পূর্ণ সৌন্দর্যের অনুভূতি হয়। গ. নবীনবরণ অনুষ্ঠানে মেহেরুন্নেসা শিল্পকলার কোন দিকটি দেখেছেন? এর বর্ণনা দাও। মেহেরুন্নেসা এখানে ভাস্কর্য কলার দিকটি দেখেছেন, যা স্বাধীনতা, বীরত্ব ও সংগ্রামের অনুভূতি প্রকাশ করে।
বিশালাকা ভাস্কর্য, সংসপ্তক, মুক্তিযোদ্ধাদের সাহস, আত্মত্যাগ ও বীরত্বের কথা মানুষকে দৃশ্যমানভাবে উপলব্ধি করাই। এটি কেবল পাথর বা ধাতুর তৈরি নয়, বরং মানুষের মনকে স্পর্শ করা, অনুভূতি জাগানো শিল্পকলা। মেহেরুন্নেসা ভাস্কর্য দেখে বীরত্ব ও দেশপ্রেমের প্রতি মনোভাব ও অনুভূতি বিকশিত হয়েছে। সংক্ষেপে, ভাস্কর্য কলা মানুষের মনকে আন্দোলিত করা, বীরত্বের অনুভূতি জাগানো ও দেশপ্রেম উদ্দীপ্ত করা, এই দিকটি মেহেরুন্নেসা নবীনবরণে দেখেছেন। ঘ. মেহেরুন্নেসার দেখা সংসপ্তকী শিল্পকলার প্রধান দিক, মন্তব্যটির যথার্থতা যাচাই করো। উদ্দীপক ও শিল্পকলার নানা দিক, প্রবন্ধের আলোকে মন্তব্যটির বিশ্লেষণ। মন্তব্য: মেহেরুন্নেসার দেখা সংসপ্তকী শিল্পকলার প্রধান দিক। যথার্থতা যাচাই। ভালো দিক: সংসপ্তক ভাস্কর্যটি মনকে স্পর্শ করা, অনুভূতি জাগানো ও দেশপ্রেম উদ্দীপ্ত করার ক্ষমতা রাখে, যা শিল্পকলার এক গুরুত্বপূর্ণ দিক। আনন্দ, অনুভূতি ও সুন্দর প্রকাশ। সীমাবদ্ধতা: তবে শিল্পকলার প্রধান দিক কেবল ভাস্কর্য বা বীরত্ব দেখানো নয়। শিল্পকলার আরও দিক আছে: চিত্রকলা, সঙ্গীত, সাহিত্য, নৃত্য, সব মিলিয়ে মানুষ আনন্দ, অনুভূতি ও সৌন্দর্য বোধ অর্জন করে। তাই শুধুমাত্র সংসপ্তককে প্রধান দিক বলা পুরোপুরি সঠিক নয়, এটি শিল্পকলার একটি দিক বা উপস্থাপন মাত্র। উপসংহার: মন্তব্যটি আংশিক সঠিক। সংসপ্তক ভাস্কর্য শিল্পকলার গুরুত্বপূর্ণ দিক প্রদর্শন করে, কিন্তু শিল্পকলার প্রধান দিক শুধুমাত্র এটিই নয়। ২. নন্দলাল বসু তার শিল্পকলা গ্রন্থে বলেছেন, যে সৃষ্টির মধ্যে মানুষের প্রয়োজন সাধন অপেক্ষা অহেতুক আনন্দ বেশি, যাহাতে মানুষের জৈব অপেক্ষা আত্মিক ও মানসিক আনন্দ সৃষ্টি বেশি, তাহাকে আমরা ললিতকলা বলিয়া আখ্যায়িত করিতে পারি। আবার যাহাকে আমরা ললিতকলা বলি, তাহাও আরেক দিক হইতে কারুকলা শ্রেণীভুক্ত হইতে পারে। স্থাপত্যবিদ্যাপ্রসূত সুরম্য প্রাসাদকে যখন মানুষের বসবাস উপযোগী করিয়া দেখি তখন তাহা কারুশিল্প। আবার উহাকে যখন রূপময় অসীম সৌন্দর্য সৃষ্টি হিসেবে দেখি, তখন তাহা চারুকলা। ক. পুরাকাল শব্দের অর্থ কি? পুরাকাল শব্দের অর্থ হল প্রাচীনকাল বা অনেক আগের সময়ে। খ. শিল্পকলাচর্চা সকলের পক্ষে অপরিহার্য কেন? শিল্পকলাচর্চা সকলের পক্ষে অপরিহার্য কারণ এটি মনকে আনন্দ ও তৃপ্তি দেয়, শুধু দৈনন্দিন প্রয়োজন মেটানো যথেষ্ট নয়। শিল্পকলার মাধ্যমে মানুষ সৌন্দর্য, সৃজনশীলতা ও অনুভূতি প্রকাশ করতে শেখে। এটি মানুষকে পরিশীলিত করে এবং সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সাহায্য করে। চিত্রকলা, ভাস্কর্য, নৃত্য, সঙ্গীত ও সাহিত্য অল মিলিয়ে মানুষের জীবনকে সম্পূর্ণ ও সমৃদ্ধ করে। সংক্ষেপে, শিল্পকলাচর্চা মানুষের মন, সংস্কৃতি ও সৌন্দর্যবোধ বিকাশে অপরিহার্য। গ. উদ্দীপকের ললিতকলা বলতে শিল্পকলার নানা দিক প্রবন্ধের যে বিষয়টিকে নির্দেশ করা হয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপক অনুযায়ী ললিতকলা বলতে বোঝানো হয়েছে শিল্পকলার সেই দিক যেখানে সৃষ্টি কেবল মানুষের প্রয়োজন মেটানোর চেয়ে মনকে আনন্দ ও তৃপ্তি দেয়, সৌন্দর্য ও রূপমতা প্রকাশ করে। শিল্পকলার নানা দিক প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করলে ললিতকলা হল সৃজনশীলতা ও সুন্দরবোধের দিক, যা শুধুমাত্র দৈনন্দিন প্রয়োজন পূরণে সীমাবদ্ধ নয়। যেমন নকশিকাঁথা, চিত্রকলা, ভাস্কর্য ইত্যাদি জিনিস দৈনন্দিন ব্যবহারের বাইরে হলেও মানুষের মনকে আনন্দ দেয়। সংক্ষেপে, ললিতকলা হল মনকে আনন্দিত করা ও সৌন্দর্য প্রকাশের দিক, যা শিল্পকলার মূল উদ্দেশ্য, প্রয়োজনের বাইরে সৌন্দর্য, আনন্দ ও অনুভূতি সৃষ্টি করা। ঘ. উদ্দীপকে উল্লেখিত চারুকলা ও কারুকলার সমন্বিত রূপী শিল্পকলা, শিল্পকলার নানা দিক প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক ও শিল্পকলার নানা দিক প্রবন্ধের আলোকে বিশ্লেষণ। মূল বক্তব্য। উদ্দীপকে বলা হয়েছে, যখন কোনো সৃষ্টি মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটায়, তখন তা কারুকলা। আর যখন সেই সৃষ্টি মনকে আনন্দ ও সৌন্দর্য অনুভব করায়, তখন তা চারুকলা। শিল্পকলার নানা দিক প্রবন্ধের আলোকে। শিল্পকলা কেবল প্রয়োজন মেটানোর জন্য নয়, মনকে আনন্দ দেওয়ার মাধ্যমও। উদাহরণ: নকশি কাঁথা, যা শোবার জন্য প্রয়োজনীয় বস্তুর সঙ্গে সুন্দর নকশা যুক্ত করে, ফলে মানুষকে শারীরিক ও মানসিক উভয়ভাবে তৃপ্তি দেয়। তাই কারুকলা প্রয়োজন ভিত্তিক ও চারুকলা সৌন্দর্যবোধ একত্রিত হলে সম্পূর্ণ শিল্পকলা তৈরি হয়। এই সমন্বয়ী শিল্পকলার মূল বৈশিষ্ট্য, দৈনন্দিন জীবনের প্রয়োজন ও মননশীল আনন্দকে মিলিয়ে সুন্দর সৃষ্টি করা। উপসংহার: শিল্পকলার মূল দিক হল প্রয়োজন আর আনন্দের সমন্বয়ে সৃজনশীলতা ও সৌন্দর্য প্রকাশ করা, যা কারুকলা ও চারুকলার মিলিত রূপ। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।